যে শহরের ওপরে সংখ্যালঘুদের একটা বড় প্রতিষ্ঠান আছে, সেটাকে ধ্বংস করতে হবে। মেন টার্গেট অন্য জায়গায়। আরএসএস এর মেন প্ল্যানটা মমতা ব্যানার্জি বাস্তবায়িত করছে। আমার বলার জায়গা এখানে, আরএসএস এর মেন টার্গেট হচ্ছে যে শহর থেকে যারা সংখ্যালঘু দলিত আদিবাসী সমাজের মানুষ না, তাদেরকে সরিয়ে দাও। শহরের মুখে ওরাই দাপাদাপি করবে। প্রথম সংখ্যালঘুদের সরানো হচ্ছে, তারপরে আদিবাসী দলিতদের হবে, সময় আসলে করবে। আগে একটা একটা করে কাটার চেষ্টা করছে ওরা। তো ওই প্ল্যান, শহর থেকে সংখ্যালঘুদেরকে সরাও। শহরের বুকে একটা অত বড় প্রতিষ্ঠান, স্বাভাবিকভাবে মাদ্রাসা মানে মুসলিম সমাজের ছেলে মেয়েরা পড়াশোনা করবে, কিন্তু তথ্য বলছে, আমি ডেটা বলছি, খোঁজ নিয়ে দেখবেন, পশ্চিমবাংলার মাদ্রাসাতে প্রায় 10 থেকে 12% নন মুসলিম পরিবারের ছেলে মেয়েরাও পড়াশোনা করে, প্রায় শিক্ষাগতা করে 30% অ্যাবভ। এটা জেনে রাখা ভালো আপনাদের। সেই সময় যে মানুষ তার পৈতৃক সম্পত্তি সহ নিজের জীবনে যেটা উপার্জন করেছে, সমস্ত সম্পত্তিটাই শিক্ষার জন্য, সমাজ ব্যবস্থার জন্য যিনি দান করলেন সোসাইটিকে, বাংলাকে, তাকে বরঞ্চ ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার চেষ্টা চলছে। কি জন্য তাকে না বলা হয়? সাথে সাথে একজন, এই হাজী মোহাম্মদ মহসিন সাহেবের নাম নেওয়ার সাথে সাথে আরেকজনের নাম না নিলে আমার মনে হয় বিতা হবে। তার নাম হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন সাহেবের সৎ একজন বোন ছিলেন, মরিয়াম খানম নামে একজন সৎ বোন ছিলেন। তিনিও তার উত্তরাধিকারী সূত্রে যে সম্পত্তি পেয়েছিলেন, সেটা হাজী মোহাম্মদ মহসিন সাহেবের নামে করে দিয়েছিলেন। হাজী মোহাম্মদ মহসিন সাহেব টোটাল সম্পত্তি এবং তার অর্জিত যে সম্পত্তি সবটাই সোসাইটির জন্য, শিক্ষা এবং সমাজ কল্যাণমূলক কাজে তিনি দান করে দিয়েছিলেন। আজকে আমরা হুগলি মাদ্রাসা জানি, 1817 সালে হুগলি মহসিনিয়া মাদ্রাসা, যা আমরা হুগলি মাদ্রাসা নামে পরিচিত, সেটা প্রতিষ্ঠা লাভ করেছিল। কিন্তু দুঃখের বিষয়, এই বর্তমান যে সরকার, সংখ্যালঘু দরদি সরকার, আদিবাসী দরদি সরকার, এসসি দরদি সরকার, মানব দরদি সরকার সুকৌশলে শিক্ষা প্রতিষ্ঠানটাকে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছিল। আপনারা জেনে হ্যাঁ, আপনাদের জেনে রাখা ভালো, ওই হুগলি যে চুচুড়ায় যে মাদ্রাসা আছে, ওর মধ্যে কিন্তু একটা মসজিদ ছিল। কেন বলছি? আমরা বাবরির কথা ভাবি 6 ডিসেম্বর। উত্তরপ্রদেশে কিছু ঘটনা ঘটলে বহুত চিৎকার করে আমাদের রাজ্যে, অনেক সংখ্যালঘু দরদিদের খুঁজে পাওয়া যায়। আসামে কিছু ঘটনা ঘটলে অনেক সংখ্যালঘুদের দরদিদের খুঁজে পাওয়া যায়। আপনার গুজরাটে কিছু ঘটনা ঘটলে অনেক দলিত দরদিকে খুঁজে পাওয়া যায়। দেশের সংবিধান, আমাদের দেশের সংবিধান আমাদের হাতে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে, নাগরিকের হাতে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে। আগামী 5 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কার হাতে থাকবে, রাজ্য পরিচালনার দায়িত্ব কার হাতে থাকবে, জেলা পরিষদ পরিচালনার দায়িত্ব কার হাতে থাকবে? গলাটা টানছে কেন বলো তো? মাইকে কি ডিস্টার্ব হচ্ছে কেন? সমিতি পরিচালনার দায়িত্ব কার হাতে থাকবে, অঞ্চল পরিচালনার কার হাতে দায়িত্ব থাকবে? কোন দাদা দিদি ঠিক করবে না, ঠিক করবে জনগণ। এত বড় ক্ষমতা সংবিধান অর্থাৎ দেশ আমাদের হাতে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা সঠিক ব্যবহার না করার ফলে কেউ ধর্মের জিগির তুলে ভোট করছে, কেউ বর্ণের কথা বলে, কেউ জাতের কথা বলে ভোটটা লুট করে নিচ্ছে। মোদিবাবু 2014 সালের আগে অনেক বড় বড় ভাষণ দিয়েছিলেন, অনেক কথা বলেছিলেন। আজকে বেকারত্বের দিকে বাংলা কোন জায়গায় গিয়েছে দেখেছেন? আমাদের পার্শ্ববর্তী দেশগুলো, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, চীন তো অনেক প্রথম বিশ্বের দেশকে দূরেই রাখছি, তাদের থেকে আমরা পিছিয়ে যাচ্ছি বেকারত্বে। ক্ষুধা সূচকে আমরা পাকিস্তানের থেকেও পিছিয়ে, জানুন। পাকিস্তানে যে অংশের মানুষ না ক্ষুধার্ত অবস্থায় থাকে, আমরা ইন্ডিয়াতে আমাদের দেশে তার থেকে বেশি থাকে।
শ্রীলঙ্কা কদিন আগে দেখেছিলাম, শ্রীলঙ্কাকে দেউলিয়া হয়েছে বলে ঘোষণা করে দিয়েছিল। সেই শ্রীলঙ্কা থেকেও আমরা পিছিয়ে, শুধু ধর্মের নামে ভোটটা নিয়েছে। আর কি দেখলাম, আমাদের পাড়াতে, আমাদের এলাকাতে যেই ভাই বিজেপিকে ভোট দিয়েছিল 2014 সালে, সে ক্রমশ পিছিয়ে যাচ্ছে। আর অমিত শাহজির ছেলে জয় শাহজি, তার ব্যবসায়ী 10,000 গুণ বৃদ্ধি পাচ্ছে। যেই বিজেপিকে ভোট দিক না কেন, কিন্তু তার পরিস্থিতি দেখুন, সে 2014 সালে পেট্রোল ডিজেল যেই দামে কিনতো, আর আজকের ডেটে দেখুন 100 টাকার কাছাকাছি কিনতে হচ্ছে। শুধু ধর্মের নামে ভোট করিয়েছে বলে, ধর্মের নামে ভোট চেয়েছে, আমরা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। চলে আসুন আমাদের রাজ্যে। 2011 সালের আগে সংখ্যালঘুদের প্রতি ভালোবাসা উতলে উঠেছিল। সাচার কমিটির সুপারিশগুলোকে এরকম স্টেজে তুলে তুলে দেখাচ্ছিল, সাচার কমিটির রিপোর্টকে। এই দেখুন, সংখ্যালঘু মুসলমানদের চাকরি, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যের তলনিতে পৌঁছে গিয়েছে। আমাকে ভোট দাও, আমি সংখ্যালঘুদের এই খারাপ অবস্থা থেকে ভালো জায়গায় নিয়ে যাব। সংখ্যালঘু ভাই বোনেরা ভাবলেন এবার হয়তো কেউ আমাদেরকে উদ্ধার করবে, সবাই তো এবার কেউ আমাদেরকে হয়তো উদ্ধার করবে। কি দেখছি, 12 বছর সরকার চলছে। আমি বিধানসভায় এমন বেশ কিছু কোশ্চেন জমা দিয়েছি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেটের মন্ত্রীরা উত্তর দিতে ভয় পাচ্ছে, উত্তর দিতে ভয় পাচ্ছে। আর আগামীতেও যে কোশ্চেন গুলো জমা দেব, আপনাদেরকে বলে যাচ্ছি, আমার মনে হয় সব কোশ্চেনের উত্তর নওশাদ সিদ্দিকী বা আইএসএফ এর নেতা দেবে না। দিলেই তো সব সত্য প্রকাশিত হবে। আদিবাসীদেরকে ভালোবেসে ফেলছে। আমার প্রশ্ন করা আছে, বিগত 12 বছরে কটা আদিবাসী ভাইকে পাট্টা দিয়েছো, তার তথ্য দিতে হবে। শুধু মুখে ভালোবাসা বললে চলবে না। সংখ্যালঘুদেরকে ভালোবেসেছো, বিগত 5 বছরে সংখ্যালঘু উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছে, কোন কোন খাতে খরচ করা হয়েছে, তার তথ্য দিতে হবে। সে প্রশ্নের উত্তর মনে হয় আজ আমি পাই না, হয়তো আগামী দিনেও পাবো না। কারণ তথ্য তো দিলে বুঝতে পারবেন। আমি সামান্য একটা উদাহরণ দিচ্ছি। 2021-22 অর্থবর্ষে কি দেখলাম, 4,700 কোটি টাকা সংখ্যালঘুদের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে। কম টাকা না। আজকের ডেটে 100 টাকা ইনকাম করতে গেলে কি হচ্ছে সবাই ভালো করে জানি আমরা। 4,700 কোটি টাকা এক বছরে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে। আর একটা কনসেপ্ট ক্লিয়ার করুন আপনারা, সংখ্যালঘু মানে শুধুমাত্র মুসলিম নয়, সেখানে জৈন থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, বা অন্য ধর্মের যারা সংখ্যায় কম তারাও আছে। আমি পশ্চিমবাংলায় বিধানসভাতে মাইনরিটি স্ট্যান্ডিং কমিটির এভিডেন্সের সময় যারা আইএস অফিসার তাদেরকে একটা প্রশ্ন করেছিলাম, কেন এত রাগ জানেন আইএসএফ এর উপরে? এত রাগ হওয়ার কারণ আছে তো। কোশ্চেনের উত্তর দিতে পারছে না মন্ত্রীরা, আইএস অফিসাররা উত্তর দিতে পারছে না, বেটাকে জেলে রাখার চেষ্টা হচ্ছে। আমি একটা আইএস অফিসার, বিসিএস অফিসাররা সেখানে ছিল, আমি প্রশ্ন করেছিলাম সংখ্যালঘু উন্নয়নের মাধ্যমে সংখ্যালঘু মর্যাদাপ্রাপ্ত মুসলিম ছাড়া আরো যারা আছে তাদের শিক্ষা ব্যবস্থার জন্য সরকার কি ব্যবস্থা নিয়েছে, তার উত্তরটা আমাকে দিন তো। উত্তর দিতে পারেনি। বিসিএস আর আইএস অফিসার গুলো এর ওর দিকে শুধু মুখে তাকাতাকি করছিল। বুঝতে পারছেন না? তাদেরকে ভুলে গেলে তো চলবে না। শুধু আমি আমার করলে হবে না। ওই শুধু অমিত শাহজি আর তার ছেলের কথা ভাবছেন, মমতা ব্যানার্জি তার ভাইপোর কথা ভাবছে। আমাদেরকে আমাদের ভাইপোর কথা ভাবতে হবে। শুধুমাত্র মুসলিম ধর্মের ছেলে বলে আমি মুসলিমদের কথা ভাববো এটা নয়। প্রথম কথা, এটা আমাদের ধর্মীয় শিক্ষা নয়। দ্বিতীয় কথা হচ্ছে সংবিধান আমার হাতে সব ধর্মের মানুষের কথা, অধিকারের কথা বলার রাইট দিয়েছে, কেউ আমার মুখকে বন্ধ করতে পারবে না। তো প্রশ্ন আমার এই ধরনের করা আছে। যাক, যে বিষয়ে বলছিলাম, ওর মধ্যে মসজিদ ছিল। এখন জানি না, অনেকদিন যাওয়া হয়নি। আমি আগে ভলিবল খেলতাম, আপনারা জানেন কম বেশি। চুচুড়ায় আমাদের ডিস্ট্রিক্ট মাঠ ছিল। আমাদের ডিস্ট্রিক্টের খেলা অনেক সময় চুচুড়ার মাঠে হতো। নামাজ পড়ার জন্য আমরা ওই হুগলি মাদ্রাসার এসে নামাজ পড়তাম। খবর পেলাম
হঠাৎ সংখ্যালঘু দরদি, বেশি সংখ্যালঘুদেরকে ভালোবাসে, সংখ্যালঘু দরদি, একটু বেশিক্ষণ হয়ে গেলে কারো অসুবিধা হবে না তো? হ্যাঁ, বাজে কটা? আর অসুবিধা হলে বলবেন। হ্যাঁ, হঠাৎ দেখছি সংখ্যালঘু দরদি সরকার মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, ভর্তি নিচ্ছে না, টিচার দিচ্ছে না। তখন অতটা আমি সত্যিকারের কথা, আমি এই দুনিয়ার সাথে, মানে এই যে এখন যে দুনিয়ার সাথে যুক্ত আছি, অতটা ছিলাম না। আমি পড়াশোনা করতাম যতটুকু পারতাম, আর ওই খেলাধুলার সাথে একটু যুক্ত থাকতাম। আপনারা মানে পূর্বশিবকে হয়তো আমাকে 2015 সালের আগে গেলে বেশি হয়তো দেখতেও পেতেন না, কলকাতাতেই বেশি থাকতাম বা বাড়িতে কম থাকতাম। তো তার কিছুদিন পরে দেখলাম যে মসজিদে নামাজ পড়তাম, তালা মারা, গেটে তালা মারা। কি হচ্ছে রে, মসজিদে নামাজ পড়তে না, সব বন্ধ করে দিয়েছে। তারপরে এসে বড় ভাইদের সাথে আলোচনা করলাম, মাস্টার সাহেবরা তো দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন, আলোচনা করলাম। আমরা টোটাল খোঁজ নিয়ে দেখলাম, অনেক সময় বলে না মাদ্রাসা এই তৈরি হয় সেই তৈরি হয়, তখন আপনারা উত্তর দেবেন যদি তোদের কথা অনুযায়ী তৈরি হয় তাহলে 10টা কিন্তু নন মুসলিম ওই তৈরি হয়, আর তৈরি করার কারিগরের মধ্যে 30টা কিন্তু অন্য সমাজের মানুষ। উত্তর দেবেন, মাদ্রাসার সিলেবাসটা একবার খুলে দেখাবেন। আমি মনে করি, আমি তো মাদ্রাসার ছাত্র, আমি তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি, কামেল বিএ দিয়েছি, মাস্টার্স ডিগ্রি করেছি। আমি মাধ্যমিকের কথা বলছি। মাধ্যমিকে স্কুলের সিলেবাসে সেকেন্ডারি এডুকেশনে যে কটা সাবজেক্ট থাকে, মাদ্রাসাতেও সেম অত কটাই সাবজেক্ট থাকে, উল্টে আরো অ্যারাবিকের সাবজেক্ট বেশি হয়। তাহলে মাদ্রাসার ছেলেদেরকে আরো বেশি লোড নিতে হয়। আমরা কি করি, আমাদের যারা সেকেন্ডারি এডুকেশনে যারা নিয়ে বোর্ডে যারা পড়াশোনা করছেন, জিওগ্রাফি যে অধ্যায়গুলো পড়াশোনা করে 100 নাম্বারের পরীক্ষা দেয়, মাদ্রাসার ছেলেদেরকে অতটাই পড়ে ওটা 50 নম্বর দিতে হয়। এটাই শুধু ডিফারেন্স। কিন্তু পড়াশোনাটা কোন অংশে কম করতে হচ্ছে না, যে 50 বলে কম পড়বো, 100তে বেশি পড়তে ওটা না। এটা বাস্তব বলছি আমি। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, এইগুলো হচ্ছে একই পড়ে স্কুল এডুকেশনে অর্থাৎ সেকেন্ডারি এডুকেশন বোর্ডে 100 নম্বরের পরীক্ষা, মাদ্রাসা এডুকেশন বোর্ডে 50 নম্বর। এইটুকু তফাৎ। ফিরে আসি আবার জায়গায়। দেখলেন কি, মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিয়েছিল। আমরা, আপনারা জানেন, বড় ভাইয়ের নেতৃত্বে একটা আমাদের এনজিও চলছে, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত অ্যাসোসিয়েশন নামে। ওই এনজিওর মাধ্যমে আমরা যেমন সমাজ সেবা করি, বিভিন্ন ক্ষেত্রে সে পূজা আসিফা থেকে শুরু করে, যখন কোনো পুলওয়ামা থেকে শুরু করে, যখন কোনো অন্যায় সংগঠিত হয়, আমরা আমাদের মতো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা প্রতিবাদ প্রতিরোধ করার চেষ্টা করি। যখন কোনো বিপর্যয় ঘটে সেখানে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমরা হুগলি ডিএম ডেপুটেশনে আমরা প্রোগ্রাম করেছিলাম, আমরা সেখানে আমরা দীর্ঘক্ষণ সেখানে আন্দোলন করেছিলাম, অবস্থান বিক্ষোভ করেছিলাম। এই অবস্থান বিক্ষোভ করতে গিয়ে, এটা বাংলা, সম্প্রীতির বাংলা। আজকে সম্প্রীতির বাংলাতে কি করছে, আমি যে কথা বলবো হয়তো অনেকে আমার কথার সাথে সহমত হতে নাও পারে, কিন্তু বলতে হবে। আজকে সম্প্রীতির বাংলার নামে বলছে পুজোর ফিতে কাটলে নাকি সম্প্রীতি হয়ে যাবে, মাথায় টুপি দিলে নাকি সম্প্রীতি হয়ে যাবে, ইফতার মাহফিলে বসলে নাকি সম্প্রীতি হয়ে যাবে, এটা নাকি সম্প্রীতি। আমি এটাকে সম্প্রীতি বলে মানি না। আমার সম্প্রীতি মানে ওটাই, পুজোর সময়ে কোনো দুষ্কৃতি না, পুজো মণ্ডপের আশপাশে যারা পুজো পালন করছে তাদেরকে না ডিস্টার্ব করে, সেটা দেখার নাম হচ্ছে সম্প্রীতি। সম্প্রীতি আমি ওটাকেই মানি। ইফতারের সময় রমজান মাসের ফলের দাম বেড়ে যাচ্ছে, আসুন রাস্তায় নেবে ফলের দামটা কিভাবে কমানো যায় সেই আন্দোলন করার নামে আমি মনে করি সম্প্রীতি। সম্প্রীতি কি করছে, বলছে ঈদের দিনে গিয়ে একটু সেমুই খাবো, বিজয়ের দিনে গিয়ে একটু মিষ্টি খেলে নাকি সম্প্রীতি হয়ে যাচ্ছে। ও আর ঈদ আর বকরিদের পরে তুমি ওর মাছ কিভাবে দেবে, ও তোমার কিভাবে মাছ দেবে তার চক্রান্ত করছো, আর সেমুই আর বিজয়ের মিষ্টি খেলে সম্প্রীতি থাকবে তো? আমাদের চুচুড়ায় শিক্ষা প্রতিষ্ঠান বাঁচানোর লক্ষ্যে যিনি রাস্তায় নেমেছিলেন, সর্বপ্রথম আমাদেরকে চুচুড়াতে সহযোগিতা করেছিলেন, তিনি একজন নন মুসলিম পরিবারের সন্তান ছিলেন। এটা হচ্ছে সম্প্রীতি।
সংখ্যালঘু ভাইদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তায় নামতে হবে, বাঁচাতে হবে। সংখ্যালঘু সমাজে ধর্মীয় স্থান প্রার্থনার জায়গা বন্ধ হয়ে যাচ্ছে, সেটাকে বাঁচাতে হবে, ছুটে রাস্তায় নেমেছে। সেটা হচ্ছে সম্প্রীতি, এটা সম্প্রীতি। আর আজকের ডেটে তো শুধু ফুটেজ খাওয়ার সম্প্রীতি চলছে। আমি এই সম্প্রীতিকে আমি মনে করি এটা শুধু ভোট নেওয়ার জন্য করছে। ভোট প্রক্রিয়া যদি না থাকতো এই পাটাগুলোকে খুঁজে পাওয়া যেত না। যাক, আমার এক হিন্দু সম্প্রদায়ের ভাইয়ের সহযোগিতা নিয়ে ওখানকার টোটাল অ্যারেঞ্জমেন্ট তিনি করেছিলেন, আরো ছিল তার সাথে অ্যাসোসিয়েট ছিল, তিনি মূল উদ্যোক্তা ছিলেন, তার নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। আমরা খবর পেলাম হুগলি মাদ্রাসার মসজিদের নাকি চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের ডিমান্ড ছিল যতক্ষণ না মাদ্রাসার তালা খুলে, মসজিদের তালা খুলবে, আমরা চুচুড়া থেকে অবস্থান বিক্ষোভ তুলব না, তাতে যা হয়ে যায় হয়ে যাবে। খবর আসছে র্যাব নিয়ে এসছে, পুলিশ নিয়ে এসছে। আমরা বলেছিলাম গুলি কুমার কত আছে গুনে দেখে নাও, আমাদের লাশ কত পড়বে সেটাও তোমরা গুনে নেবে, আমরা উঠবো না। চাবি খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা ডিএম তো এক প্রকার ভয়েই পালিয়ে গিয়েছিলেন ওখান থেকে। এডিএম জি যিনি ছিলেন, সম্ভবত এডিএম জি হবে, তার কাছে আমাদেরকে ডাকলো, আমরা গেলাম। গিয়ে আমরা আমাদের দাবিতে অনড়, যতক্ষণ না পর্যন্ত ওই মাদ্রাসা তথা শিক্ষা প্রতিষ্ঠানের তালা খোলা হচ্ছে, ধর্মস্থানের অর্থাৎ প্রার্থনা স্থানের তালা খোলা হচ্ছে, ততক্ষণ আমরা আমাদের অবস্থান বিক্ষোভ চলবো না। প্রায় দীর্ঘক্ষণ তর্ক বিতর্ক, তিনি আমাদেরকে বোঝাবার চেষ্টা করছে, চাবি পাওয়া যাচ্ছে না। আমাদের মাস্টার সাহেব সম্ভবত তখন বলেছিল কিভাবে তালা খুলতে আমরা ভালো জানি, খুলে দেখিয়ে দেব। মাস্টার সাহেব ছিলেন তখন অনেক বহুত দিনের যোদ্ধা, বহুত দিনের মাস্টার সাহেব ছিলেন। অবশেষে সরকার বাধ্য হয়েছিল, আমাদের বড় ভাইজানের নেতৃত্বে আন্দোলনকে আমরা সফল করেছিলাম। শিক্ষা প্রতিষ্ঠানের তালা খুলে এবং মসজিদকে যে বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছিল, সেটাকে মসজিদের তালা খুলে আমরা সেখানে নামাজ আদায় করে সেখান থেকে ফিরে এসেছিলাম। এবং আজও পর্যন্ত খোঁজ নিতে হবে, এখন মনে হয় সম্ভবত মসজিদটাকে ডিস্টার্ব করছে, এখন আবার ক্লাস চলছে। তো এই অপচেষ্টা যে সরকার চালাচ্ছে কেন, এর জবাব আমাদেরকে দিতে হবে। শুধু ভোটের সময় আসলে এনআরসি সিএ এর ভয় দেখাবে, বিজেপি চলে আসবে, ভোট দেবে, তুমি আমাদের ভোট দাও, বিজেপি চলে আসবে। আর খাজুরটি হাই মাদ্রাসায় 1000 ছাত্র থাকলে 5টা টিচার দিয়ে আমাদের ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ তুমি খারাপ করবে, হতে দেওয়া যাবে না। আওয়াজ তুলতে হবে।